গল্পের শুরু হয় একটি শান্ত এবং নির্জন মরুভূমি দিয়ে, যেখানে আমরা তিন বন্ধুকে এই বিশাল মরুভূমির মাঝখানে থাকা একটি বিলাসবহুল বাড়ির দিকে যেতে দেখি। এই তিনজন এখানে ছুটি কাটাতে এসেছে এবং এই বিলাসবহুল বাড়িটি হায়দারের আঙ্কেলের। যদিও এই মুহূর্তে তিনি কাজের জন্য শহরের বাইরে গেছেন, সেই কারণেই হায়দার চুপি চুপি তার দুই বন্ধু শার্লট এবং ডিওকে নিয়ে এই বাড়িতে চলে আসে, যাতে তারা আজ রাতে এই এলাকায় হওয়া মিটিওরাইট শাওয়ার দেখতে পারে। শার্লট, যে নিজেই একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, লাইভে এসে সবাইকে বলতে শুরু করে যে কিভাবে সে আজ রাত তার বন্ধু হায়দারের বাড়ি থেকে মিটিওরাইট পড়া লাইভ দেখবে। সে পুরো ঘটনাটি তার চ্যানেলে লাইভ করবে, যাতে তার ফ্যানরাও এই মিটিওরাইট শাওয়ার দেখতে পারে। শার্লট এ নিয়ে খুবই এক্সাইটেড ছিল, কারণ সে আগেই একজন বিখ্যাত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছিল এবং আজকের এই ইভেন্টের পর তার জনপ্রিয়তা আরও বেড়ে যাওয়ার কথা ছিল। হায়দার এখন শার্লটের তুলনায় তাদের তৃতীয় বন্ধু ডিও ছিল সম্পূর্ণ আলাদা। ডিও না সোশ্যাল মিডিয়া ব্যবহার করত আর না ফ্যাশনেবল পোশাক করত, যার মজা শার্লট তার লাইভ স্ট্রিমেও উড়ায়। এরপর তিনজন আজ রাতের পার্টির জন্য আনা ড্রিঙ্কস এবং সব প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলে, যদিও তাদের কারোরই ধারণা ছিল না যে আজ রাত সেই মিটিওরের সাথে পৃথিবীতে কি আসতে চলেছে। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যায় এবং তারা মিটিওরাইট পড়া দেখতে শুরু করে। হায়দার এবং ডিও এটি দেখে অবাক হয়ে যায়, কারণ এই মিটিও অন্য সব মিটিওরের তুলনায় অনেক বেশি উজ্জ্বল ছিল। অন্যদিকে শার্লট চিন্তিত হয়ে পড়ে, কারণ যখন সে পুরো ঘটনাটি লাইভ স্ট্রিম করতে যাচ্ছিল, তখনই হঠাৎ সব ফোনে নেটওয়ার্ক চলে যায়। মিটিও নিচে পড়ার পর তিনজন নিজেদের প্ল্যান চালিয়ে যায় এবং এই শান্ত মরুভূমিতে ড্রিঙ্কস খেতে খেতে এনজয় করতে থাকে। কিছুক্ষণ পরে হায়দার এবং ডিও শার্লটকে বোঝায় যে এই ইভেন্ট লাইভ স্ট্রিম করতে না পারায় যেন সে হতাশ না হয়। তারা তাকে বোঝায় যে সোশ্যাল মিডিয়াই তার পুরো জীবন নয় এবং এই মুহূর্ত তার পার্টি এনজয় করা উচিত। কিন্তু শার্লটের মতে, ডিওর মতো মেয়ে যার আজ পর্যন্ত 100 ফলোয়ারও নেই, সে কখনোই তার জনপ্রিয়তা বুঝতে পারবে না। এখন তিনজনই একটানা ড্রিঙ্ক করতে করতে বেশ নেশাগ্রস্ত হয়ে পড়েছিল। তখনই হঠাৎ তাদের পুলে একটি অদ্ভুত জিনিস পড়ে। জিনিসটি বাইরে থেকে এতটাই গরম ছিল যে পুরো পুলের পানি ফুটতে শুরু করে। তিনজন লক্ষ্য করে যে সেই মিটিও ধীরে ধীরে নড়ছে এবং তার ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছে। তাই হায়দার দেরি না করে সেটিকে পুল থেকে বের করতে শুরু করে, যাতে সেখানে আরো নোংরা না ছড়ায়। অনেক কষ্টের পর হায়দার সেটিকে বাইরে বের করতে সফল হয়। তখন তারা বুঝতে পারে এটি কোনো মিটিওরাইট নয়, বরং একটি জীবন্ত প্রাণী। যদিও তখনও তার শরীর বা অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট দেখা যাচ্ছিল না। তাই তিনজন ধারণা করতে থাকে যে হয়তো এটি মরুভূমিতে পাওয়া কোনো প্রাণী, যেটা সম্পর্কে তারা জানে না। যাই হোক, প্রাণীদের সম্পর্কে তাদের খুব বেশি ধারণা ছিল না। তাই তিনজন ঘরের ভেতরে গিয়ে প্রাণীদের ম্যাগাজিন দেখতে শুরু করে, যাতে এই প্রাণী সম্পর্কে কিছু জানা যায়। ইন্টারনেট তো মিটিওরাইট পড়ার পর থেকেই কাজ করছিল না, না হলে তারা এর ছবি তুলে অনলাইনে সার্চ করতে পারত, কিন্তু ম্যাগাজিনেও তারা কোনো ক্লু খুঁজে পায় না। এখন হায়দার ভয় পেয়ে যায়, কারণ এই পুরো নোংরামির জন্য তার বাবা তার ওপর খুব রাগ করবে। যদিও শার্লট তাকে বোঝায় যে এখন এত ভাবার দরকার নেই এবং তিনজন আবার আরো বেশি ড্রিঙ্ক করে। এরপর তারা সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের সকালে তিনজনের ঘুম খুব ভয়ঙ্করভাবে ভেঙে পড়ে, যার কারণে তারা একে অপরের সাথে ঝগড়া করতে শুরু করে। কিছুক্ষণ তর্কের পর তিনজন ব্রেকফাস্ট করে যাতে একটু ভালো লাগাতে পারে, কিন্তু তখনই তাদের মোবাইল ফোনগুলো অদ্ভুতভাবে গ্লিচ করতে শুরু করে। ডিও বলে যে শার্লট এবং হায়দারের ফোন খুব আধুনিক প্রযুক্তির, তাই তারা তার ফোন ব্যবহার করে দেখুক যেটা পুরনো প্রযুক্তির, কিন্তু তাতেও কোনো লাভ হয় না এবং তার ফোনও নষ্ট হয়ে যায়। এখন তারা বুঝতে পারছিল না কিভাবে একসাথে সব ফোন নষ্ট হয়ে যেতে পারে। অন্যদিকে শার্লট একজন ইনফ্লুয়েন্সার, তাই তাকে প্রতিদিন অনেক পোস্ট এবং ভিডিও প্রকাশ করতে হয়, না হলে তারা ফলোয়িং কমে যেতে শুরু করে। এই কারণেই তার যে কোনো মূল্যে ইন্টারনেট এবং ফোন দরকার ছিল। সে রাগে বাকি দুজনকে কথা শোনাচ্ছিল। এমন সময় বাইরে থেকে সেই প্রাণীর আওয়াজ আসে, যাকে তারা আগের রাতে নেশার ঘরে লোনে ফেলে রেখেছিল। তিনজন বাইরে বের হয়ে দেখে যে সেই প্রাণীটি এখন কাপড় থেকে বের হয়ে হামাগুড়ি দিয়ে সামনে কোথাও চলে গেছে। তার পেছনে একটি অদ্ভুত কালো তরল পড়েছিল। নিরাপত্তার জন্য তিনজন একটি টুল তুলে নেয় এবং সেই প্রাণীর চিহ্ন অনুসরণ করতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা সেই প্রাণীটিকে দেখতে পায়।
তারা তিনজন সেটিকে দেখছিল। এমন সময় হঠাৎ তাদের পেছনে একটি ছেলে এসে দাঁড়ায়, যাকে দেখে তারা চমকে যায়। ছেলেটি নিজের নাম ব্রেত বলে এবং জানায় যে হায়দারের বাবা তার পরিবারকে এই বিলাসবহুল বাড়ির লোন পরিষ্কার করার জন্য ভাড়া করেছেন। তার পরিবারের একটি ছোট কাঠের কেবিন এখান থেকে খুব বেশি দূরে নয়। তাদের ছাড়া এই মরুভূমিতে দূর দূরান্ত পর্যন্ত আর কেউ থাকে না। এতটুকু বলে ব্রেট নিজের কাজে লেগে যায়। তখন হায়দার তাকে সেই অদ্ভুত প্রাণীটির কথা বলে এবং অফার দেয় যে সে তাকে আরো বেশি টাকা দেবে যদি ব্রেট সেই প্রাণীটিকে তাদের লোন থেকে সরিয়ে অনেক দূরে ফেলে আসে। কিন্তু ব্রেট রাজি হয় না, কারণ সে এমন অদ্ভুত প্রাণীকে ভয় পায়। যদিও পরে সে একটি কিসের বিনিময়ে সে রাজি হয়ে যায়। অন্যদিকে তিন মেয়ে আগে থেকেই সেই প্রাণীটিকে ভয় পাচ্ছিল, তাই হায়দার এবং শার্লট ব্রেটকে কিস করে এবং তাকে প্রাণী থেকে ফেলে আসতে বলে। কিস পাওয়ার পর ব্রেট সেই প্রাণীটিকে একটি চাদরের ওপর ঠেলে তুলতে থাকে যাতে সহজে ফেলা যায়। কিন্তু এখন সেই প্রাণীর ওজন অনেক বেড়ে গিয়েছিল, যার কারণে ব্রেট খুব কষ্টে সেটিকে ঠেলতে পারছিল। যখন সে অবশেষে সেটিকে চাদরের ওপর তুলতে সক্ষম হয়, তখন হঠাৎ সেই প্রাণীর মাথা গজিয়ে ওঠে। এরপর সেটি খুব তীব্র ভাইব্রেশন তৈরি করতে শুরু করে। এটা দেখে ব্রেট ভয় পেয়ে যায় এবং দৌড়ে নিজের ক্যাবিনে চলে যায়। তিন মেয়েও দেখে যে প্রাণীটি অদ্ভুত ধরনের তীব্র ভাইব্রেশন বের করছে। হায়দারের মনে হয় এটি হয়তো কোনো এলিয়েন হতে পারে, কারণ আগের রাতে এটি শুধু পাথরের মতো ছিল, কিন্তু আজ এর মাথা এবং পা গজিয়ে উঠেছে। হায়দার বলে যদি এটি সত্যি কোনো এলিয়েন হয় তাহলে যত দ্রুত সম্ভব একে মেরে ফেলা উচিত। কিন্তু ডিও এতে রাজি হয় না। ডিও বলে হতে পারে এই এলিয়েন বিপজ্জনক নয় এবং কিছু না জেনে কাউকে মেরে ফেলা ভুল। সে চায় তারা সরকারি কর্তৃপক্ষকে বিষয়টি জানাক, যাতে তারা এই প্রাণীর ওপর গবেষণা করতে পারে। কিন্তু তাদের ফোন আগেই বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে তারা কাউকে কল করতে পারছিল না। হায়দারের মতে আপাতত তাদের এই এলিয়েনকে নিজেদের প্রপার্টি থেকে বের করতেই হবে। তিনজন মিলে সেই ভারী প্রাণীটিকে টেনে বাইরে নিয়ে যেতে শুরু করে, কিন্তু তারা অবাক হয় যে এত ছোট শরীরের ভেতর এত মাংস কোথা থেকে এলো, কারণ সেটি তাদের কাছে 500 কেজিরও বেশি ভারী মনে হচ্ছিল। অনেক কষ্টের পর তারা অবশেষে সেটিকে নিজেদের প্রপার্টির বাইরে ফেলে আসে। এরপর তারা ফিরে এসে আবার পার্টি করতে শুরু করে, কারণ 2 দিন পর তাদের গাড়ি এসে তাদের নিয়ে যাওয়ার কথা ছিল। তখন তারা সরকারি কর্তৃপক্ষকেও এই এলিয়েনের ব্যাপারে জানিয়ে দিবে। যাই হোক, আপাতত তাদের কাছে এলিয়েনটিকে খুব বিপজ্জনক মনে হচ্ছিল না, তাই তারা আবার নেশা করে এনজয় করতে থাকে। কিন্তু রাতে যখন তিনজন ঘুমিয়েছিল, তখন ডিওর ঘুম আবার সেই তীব্র ভাইব্রেশনের শব্দে ভেঙে যায়। ডিও একাই বাইরে গিয়ে দেখতে থাকে এবং তার মনে হয় এলিয়েনটি হয়তো সাহায্য চাইছে। ডিওর মনে হয় প্রাণীটি ক্ষুধার্ত এবং এই ভাইব্রেশনের মাধ্যমে তাদের সাথে কথা বলার চেষ্টা করছে। ডিও এই কথা হায়দারকে বলতে যায়, কিন্তু হায়দার এত রাতে উঠতে চায় না। ডিও সেই এলিয়েনটির জন্য মায়া হচ্ছিল, তাই সে একাই সেটিকে তুলে ভেতরে নিয়ে আসে। যদিও সে বুঝতে পারেনি যে এখন সেই এলিয়েনের ওজন হঠাৎ অনেক হালকা হয়ে গেছে। ডিও সেটিকে ভেতরে শুইয়ে ফ্রিজে রাখা মিল্কশেক খাওয়াতে শুরু করে এবং এলিয়েনটি কোনো সমস্যা ছাড়াই পুরো মিল্কশেক খেয়ে ফেলে। পরের সকালে যখন শার্লটের ঘুম ভাঙে, তখন সে লক্ষ্য করে যে ফ্রিজ থেকে তার সব পছন্দের জিনিস গায়েব হয়ে গেছে। শুধু তাই নয়, সেই একই এলিয়েনকে আবার ঘরের ভেতরে দেখে সে ভয় পেয়ে যায় এবং সোজা ডিওর ঘরে গিয়ে তার উপর রেগে ওঠে। সে ডিওকে জিজ্ঞেস করে এই নোংরা এলিয়েন ঘরের ভেতরে কিভাবে এলো। ডিও তাকে রাতের পুরো ঘটনা বলে, কিন্তু শার্লটের রাগ শান্ত হয় না এবং সে পরিষ্কারভাবে বলে এই এলিয়েনকে বাইরে ফেলে দিতে হবে। যখন ডিও তাকে আবার তুলতে যায়, তখন সেই এলিয়েন তীব্র ভাইব্রেশন বের করতে শুরু করে, যার ফলে তিনজনের মাথায় তীব্র ব্যথা শুরু হয়ে যায়। ডিও বলে এই এলিয়েন চায় না আমরা তাকে বাইরে বের করি। শার্লট বলে এখন তাদের কাছে সেই ক্যাবিনে থাকা পরিবারের সাহায্য নেওয়া উচিত। তাদের কাছে একটি গাড়িও আছে, তাই তারা এই এলিয়েনকে গাড়িতে করে কাছের টাউনে নিয়ে গিয়ে অফিসিয়াল অথরিটির সাথে তুলে দিতে পারবে। যাই হোক, তাদের নিজেদের গাড়ি তো 2 দিন পরে আসবে এবং তাদের ফোনও পুরোপুরি নষ্ট হয়ে গেছে, তাই এখন তারা নিজেরা কিছুই করতে পারছে না। শার্লটকে বাড়িতে রেখে ডিও এবং হায়দার একটি বগি নিয়ে সেই ক্যাবিনে সাহায্য চাইতে চলে যায়। অন্যদিকে বাড়িতে এখন শার্লট একা ছিল এবং সেই এলিয়েনের তীব্র দুর্গন্ধে সে পুরোপুরি বিরক্ত হয়ে গিয়েছিল। তাই সেই এলিয়েনটিকে মারার জন্য একটি ড্রিঙ্কে বিষ মিশিয়ে দেয় যাতে সেটি খেয়ে মারা যায়। শার্লট সেই এলিয়েনকে ড্রিঙ্কটি খাওয়াতে যাচ্ছিল, কিন্তু এলিয়েনটি নিজের ক্ষমতা দিয়ে শার্লটের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে ফেলে। সে তার উদ্দেশ্য বুঝে যায় এবং শার্লটকে নিয়ন্ত্রণ করে বিষ মেশানো গ্লাস নিচে ফেলে দেয়। অন্যদিকে হায়দার এবং ডিও ইতিমধ্যে সেই ক্যাবিনে পৌঁছে গিয়েছিল। হায়দারের মনে হয় ক্যাবিনের বাইরে একটা কুকুর থাকে, কিন্তু সেখানে কেউই ছিল না। তারা ভেতরে গিয়ে দেখে সেখানে নানা ধরনের বৈজ্ঞানিক যন্ত্রপাতি রাখা আছে।
এমন যন্ত্রপাতি যেগুলো দেখে মনে হচ্ছিল কেউ মহাকাশ নিয়ে গবেষণা করছিল। ডিও সেখানে রাখা নোটও দেখতে পায়, যেখানে মহাকাশ এবং অন্য গ্যালাক্সির বিস্তারিত লেখা ছিল। এছাড়াও সেখানে অনেক বৈজ্ঞানিক ফর্মুলা ছিল যেগুলো গ্যালাক্সিতে সিগন্যাল পাঠানোর কাজ করত। ডিও বুঝে যায় এখানে যে ছিল সে ডিপ স্পেস এবং এলিয়েন লাইফ নিতে গবেষণা করছিল। হয়তো সেও 2 রাত আগে মিটিওরাইট দেখতে এখানে এসেছিল, কিন্তু এখন তারা সবাই হঠাৎ কোথায় চলে গেল সেটা বোঝাই যাচ্ছিল না। ক্যাবিনে থাকা পরিবারও নেই, যদিও তাদের গাড়ি বাইরেই দাঁড়িয়েছিল। তাই তারা ঠিক করে পরের দিন আবার এখানে আসবে এবং আপাতত ফিরে যায়। বাড়িতে ফিরে তারা দেখে শার্লট একদম আরামে পুলে শুয়ে আছে। তারা তাকে জানায় যে ক্যাবিন খালি ছিল এবং বাধ্য হয়ে তাদের আরও একদিন এলিয়েনটিকে বাড়িতে রাখতে হবে। কিন্তু অবাক করার বিষয় ছিল শার্লটের এতে কোনো সমস্যা হচ্ছিল না। অথচ কিছুক্ষণ আগেই সেই শার্লট এলিয়েনটিকে দেখে সবচেয়ে বেশি রেগে গিয়েছিল। তাহলে হঠাৎ তার মধ্যে এই পরিবর্তন কেন এলো সেটা পরে জানা যাবে। যদিও হায়দার এখনো সেই এলিয়েনের গন্ধে খুব বিরক্ত ছিল। এদিকে ডিওর নজর কাছেই পড়ে থাকা ভাঙা কাচের গ্লাসের ওপর যায়। দুপুরে খাবারের সময় শার্লট অদ্ভুতভাবে অনেক বেশি খাবার খেতে শুরু করে। সেই শার্লট যে সবসময় নিজের ফিটনেসের জন্য খুব কম এবং ভদ্রভাবে খেত, তাকে এভাবে ক্ষুধার্ত মানুষের মতো খেতে দেখে হায়দার এবং ডিও দুজনেই অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে তারা ফিরে আসার পর থেকেই শার্লট এত বদলে গেল কিভাবে। শুধু তাই নয়, খাওয়ার পর শার্লট প্রচন্ড রোদে বাইরে গিয়ে জোরে জোরে এক্সারসাইজও করতে থাকে। কিছুক্ষণ পর রাত হয়ে যায়। এবার মাঝরাতে হায়দারের ঘুম ভাঙে, কারণ সে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। বাইরে গিয়ে সে যা দেখে তা বিশ্বাস করতে পারে না। সেই এলিয়েন প্রাণীটি এখন নিজের আকার বাড়াচ্ছিল এবং শার্লট কোনো কাপড় ছাড়া সেই এলিয়েনের সাথে লিপ্ত ছিল। ভয়ে হায়দার জোরে চিৎকার করে ওঠে, কিন্তু তখনই সেই এলিয়েন হায়দারের মস্তিষ্ক নিজের নিয়ন্ত্রণ করে নেয়। হায়দার আর নিজের নিয়ন্ত্রণে থাকে না। সে নিজেই নিজের কাপড় খুলে শার্লট এবং এলিয়েনের পাশে গিয়ে শুয়ে পড়ে। এরপর এলিয়েনটি তাদের দুজনের সাথে অন্তরঙ্গ হতে শুরু করে। পরের সকালে ডিওর ঘুম ভাঙে। সে বাইরে দুইজনকে একসাথে দেখে বলে আজ তাদের শহরে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। সে হায়দারকে বলে তার ক্যাব ড্রাইভারকে জিজ্ঞেস করতে সে কখন আসবে, কিন্তু এখন হায়দার এবং শার্লট দুজনেই অদ্ভুত আচরণ করতে থাকে। তারা বলে তাদের ফোন কাজ করছে না এবং গাড়ি এলেও তারা কোথাও যাবে না। প্রথমে ডিওর মনে হয় হয়তো তারা তার আজান্তে নেশার ট্যাবলেট খেয়েছে এবং এখনো নেশার ঘরে আছে। ডিও যখন এলিয়েনের ব্যাপারে জিজ্ঞেস করে তখন শার্লট বলে তাদের মালিক তাদের বেডরুমে বিশ্রাম নিচ্ছে। এটা শুনে ডিওর সন্দেহ আরো বেড়ে যায় যে এলিয়েনটি তার বন্ধুদের সাথে হয়তো কিছু করেছে। সে শার্লটের বেডরুমে যায় এবং দেখে সেই এলিয়েন প্রাণীটি সময়ের সাথে সাথে নিজেকে আরো বেশি বিপরীত করছে। তার আকার এখন অনেক বড় হয়ে গিয়েছে, যেন পৃথিবীর পরিবেশের সাথে পুরোপুরি মানিয়ে নিয়েছে। ডিও সেটিকে সেখানেই রেখে আবার হায়দার এবং শার্লটের কাছে ফিরে আসে এবং তাদের এখান থেকে বের হয়ে যেতে বলে, কারণ এখন এখানে থাকা বিপজ্জনক। কিন্তু শার্লট বলে তারা আর কখনো এখান থেকে যাবে না এবং ডিওর এখানেই চিরকাল থাকা উচিত। এখন ডিও পুরোপুরি বুঝে যায় যে তার দুই বন্ধু সেই দানবের নিয়ন্ত্রণে চলে গেছে। সাহায্য আনার জন্য সে আবার সেই ক্যাবিনের দিকে দৌড় দেয়। ক্যাবিনে গিয়ে সে দেখে সেখানে দাঁড়ানো গাড়ির চাবি নেই। যদি সে চাবি পেয়ে যেত তাহলে বন্ধুদের নিয়ে এখান থেকে পালিয়ে কাছের টাউনে গিয়ে পুলিশকে সব বলতে পারতো। কিন্তু আজও ক্যাবিনে কেউ ছিল না। ডিও তাড়াতাড়ি গাড়ির চাবি খুঁজতে শুরু করে। তখন আবার তার চোখ সেই বৈজ্ঞানিক নোটগুলো পড়ে এবং অবাক করার মতো বিষয়গুলো হলো যে সেই একই এলিয়েন প্রাণীর আঁকাও দেখতে পায়, যেটা এখনো তাদের বাড়িতে আছে। অর্থাৎ এখানে যে বিজ্ঞানী ছিল সে এই এলিয়েন নিয়েই গবেষণা করছিল। ধীরে ধীরে ডিও সব বুঝতে শুরু করে, কিভাবে সেই বিজ্ঞানী এলিয়েনদের গ্রহ খুঁজে বের করেছিল এবং ক্যাবিনে থাকা যন্ত্রপাতির সাহায্যে এলিয়েনদের পৃথিবীতে আসার সিগন্যাল পাঠিয়েছিল। আর এই সিগন্যাল অনুসরণ করেই এলিয়েনরা মিটিওরাইটের মাধ্যমে পৃথিবীতে চলে এসেছে। তখনই ডিওর চোখ দেয়ালে থাকা গুলির দাগে পড়ে। সে দেখে কেবিনের পেছনে সেই বিজ্ঞানী মৃতদেহ পড়ে আছে, অর্থাৎ এলিয়েন আগেই তাকে মেরে ফেলেছিল। ডিও ভয়ে সঙ্গে সঙ্গে নিজের বগি নিয়ে হায়দারের বাড়িতে ফিরে আসে, যাতে সে তার বন্ধুদের সেই দানবের হাত থেকে বাঁচাতে পারে। বাড়িতে পৌঁছে সে শার্লটটাকে চিৎকার করে সব বলে যা সে ক্যাবিনে দেখেছে। কিন্তু এখন হায়দার এবং শার্লটের এসব কথায় কোনোই প্রভাব পড়ে না। ডিও আবার এলিয়েনের ঘরে যায় এবং চিৎকার করে বলে সে সব জেনে গেছে। সেই এলিয়েনই তার বন্ধুর মস্তিষ্ক দখল করেছে এবং তাদের এখানে আটকে রেখেছে। এলিয়েনটি ডিওর মন পড়ে ফেলে এবং তাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ডিও তার বন্ধুদের মতো নিজের কাপড় খুলতে শুরু করে, কিন্তু ঠিক তখনই সে নিজেকে সামনে নেয় এবং সেই মায়াজালে আটকে পড়ে না। সে বুঝে যায় এলিয়েনটি তার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল এবং বন্ধুদের সাথেও এটাই করেছে। তখন ডিও এলিয়েনটির উদ্দেশ্য জানতে চায়।
তখন এলিয়েনটি নিজের ভিশনের মাধ্যমে ডিওকে তার পৃথিবী দেখায়। সে দেখায় কিভাবে তাদের এলিয়েন জাতি নিজেদের গ্রহে থাকা সব প্রজাতিকে মেরে ফেলেছিল এবং ধীরে ধীরে পুরো গ্রহকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল। কিছু সময়ের মধ্যে তাদের গ্রহে তাদের ছাড়া আর কোনো জীবিত প্রাণী বেঁচে ছিল না। তারপর তারা পৃথিবী থেকে সেই বৈজ্ঞানিক পাঠানো জীবনের সিগন্যাল পায়। সেই সিগন্যাল পাওয়ার পর এই এলিয়েন মিটিওরাইটের মাধ্যমে পৃথিবীতে আসে, যাতে এখানকার সব প্রাণীকে শেষ করে এই গ্রহটিকেও নিজেদের করে নিতে পারে। যাই হোক, এই বিশাল মহাবিশ্বে পৃথিবীর মতো বাসযোগ্য গ্রহ খুবই কম ছিল, আর এই গ্রহটি তাদের নিজের গ্রহের চেয়েও অনেক ভালো ছিল। এই কারণে এই এলিয়েনটি এত দ্রুত বেড়ে উঠেছিল এবং নিজেদের সংখ্যা বাড়ানোর জন্য সে হায়দার এবং সলটকে শিকার করে বানিয়েছিল। এখন ডিও পুরো সত্য জেনে গেছে। সে তার দুই বন্ধুকে বলে তারা যেন হেঁটে হলেও এখান থেকে পালিয়ে যায়, কিন্তু শার্লট বলে তারা কোথাও যাবে না। তখন হঠাৎ শার্লটের পেট নিজে থেকে বড় হতে শুরু করে। একই ঘটনা হায়দারের সাথেও ঘটতে থাকে। হঠাৎ তারা দুজনেই খুব শীঘ্রই এলিয়েন সন্তানের জন্ম নিতে চলছিল। এটা দেখে দিও আরো অবাক হয়ে যায়, কারণ তার দুই বন্ধুর চোখ এবং মুখ থেকে সেই একই কালো তরল বের হচ্ছিল, যেটা শুরুতে এলিয়েনটির শরীর থেকে বের হচ্ছিল। ডিও চাইলেও এখন আর তাদের সামলাতে পারছিল না। সে বুঝে যায় এলিয়েনের বাচ্চা জন্ম দেওয়ার পর তারা নিজেরাও মারা যাবে। তাই ডিও এবার সেই এলিয়েনকেই মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, যাতে সবকিছু এখানেই শেষ হয়ে যায়। কিন্তু যখন সে তাকে মারতে ভেতরে যায়, তখন হায়দার এবং শার্লট তাকে থামাতে তার ওপর আক্রমণ করে এবং তার মাথায় আঘাত করে মাটিতে ফেলে দেয়। আহত অবস্থায় ডিও এলিয়েনটিকে বলে সে যেন তার বন্ধুকে ছেড়ে দেয়, কিন্তু এলিয়েন আবারও ডিওর মস্তিষ্ক নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। যদিও অনেক চেষ্টা করেও সে ডিওকে নিয়ন্ত্রণ করতে পারে না। তখন ডিও একটি অস্ত্র তুলে নিয়ে এলিয়েনটির ওপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। অন্যদিকে হায়দার এবং শার্লট, যারা এলিয়েনের সন্তানে গর্ভবতী ছিল, তারা এলিয়েন সন্তান জন্ম দেওয়ার জন্য দূরে পালাতে শুরু করে। ডিও জানতো সে আর কোনো এলিয়েন জন্ম দিতে পারে না, তাই সে সেই বগি ব্যবহার করে মরুভূমিতে দৌড়ে পালানো হায়দারকে ধাক্কা মারে। কিন্তু হায়দারের পেটে থাকা এলিয়েন এতে মারা যায় না। কাঁদতে কাঁদতে ডিও হায়দারের পেটে আঘাত করে, ফলে হায়দার এবং তার এলিয়েন সন্তান দুজনই মারা যায়। এরপর সে দেখে শার্লট এখানে পালাচ্ছে, কিন্তু তখন পর্যন্ত বগির তেল শেষ হয়ে গিয়েছিল। ডিও দ্রুত দৌড়ে শার্লটের পেছনে যেতে শুরু করলে। শার্লট যে এখন আর নিজের নিয়ন্ত্রণে ছিল না, নিজের এলিয়েন সন্তানকে বাঁচানোর জন্য ডিওর সাথে লড়াই শুরু করে। ঠিক তখনই সেই ক্যাব ড্রাইভার সেখানে পৌঁছে যায়, যে আজ তাদের তিনজনকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল। সে দেখে ডিও এবং শার্লট একে অপরের সাথে লড়াই করছে। ডিওর হাতে অস্ত্র দেখে তার ভুল ধারণা হয় যে ডিও শার্লটকে মারতে চাইছে। ঠিক তখন ডিও শার্লটের পেটে আঘাত করতে যাচ্ছিল, তখনই ড্রাইভার ডিওর হাতে গুলি করে। এরপর সে আহত শার্লট তাকে গাড়িতে তুলে কাছের টাউনে নিয়ে যেতে শুরু করে, যাতে তার চিকিৎসা করানো যায়। ডিওর হাতে শুধু গুলি লেগেছিল, তাই সে আবার উঠে গাড়ির পেছনে দৌড়াতে থাকে। তার ভয় হচ্ছিল যদি ড্রাইভার এলিয়েন শিশুটিকে মেইন টাউনে নিয়ে যায় তাহলে পুরো পৃথিবী বিপদে পড়বে। তখন সে গাড়ির কাছে পৌঁছায় এবং দেখে শার্লট ড্রাইভারকে মেরে ফেলেছে। এখন ডিও গাড়িতে রাখা রাইফেল তুলে নিয়ে পেছনে যায় এবং দেখে শার্লট এলিয়েন শিশু জন্ম দিতে শুরু করেছে। ডিও জানতো এলিয়েন জন্ম নেওয়ার সাথে সাথেই শার্লট মারা যাবে, তাই সে নিজের মন শক্ত করে শার্লটের পেটে গুলি করে। ডিও অবশেষে মূল এলিয়েনের পাশাপাশি দুই এলিয়েন শিশুকেও মেরে ফেলে, কিন্তু এর সাথে সাথে তার দুই বন্ধুও মারা যায়। ডিও অন্তত এই শান্তি ছিল যে সে পৃথিবীকে এলিয়েনদের হাত থেকে বাঁচাতে পেরেছে। কিন্তু তখনই সে অবাক হয়ে দেখে আকাশে সেই একই এলিয়েন গ্রহ থেকে হাজার হাজার লাখ লাখ মিটিওরাইট পৃথিবীর দিকে ছুটে এসেছে। এর মানে ছিল সেই বিজ্ঞানী পাঠানো সিগন্যাল শুধু একটি এলিয়েন নয়, বরং পুরো গ্রহের সব এলিয়েন শুনে ফেলেছিল এবং এখন সব এলিয়েন পৃথিবীর দিকে চলে এসেছে, অর্থাৎ পৃথিবী ধ্বংস হওয়া এখন নিশ্চিত। এভাবেই শেষ হয় এই ভয়ঙ্কর এবং রহস্য ভরা থ্রিলার মুভিটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এই এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।